হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 10, ফেয়ার ভ্যালু মেজারমেন্ট IFRS 13। এই চ্যাপ্টার আজকে আমাদের ফার্স্ট লেকচার। ফেয়ার ভ্যালু মেজারমেন্ট IFRS 13 এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা একটা ফর্মেটে ভাগ করছি। ফর্মেটের নাম হচ্ছে স্টক ভ্যালুয়েশন। তো এই স্টক ভ্যালুয়েশনের ক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে তুলে ধরছি। দেখতেছি যে 2016 সালে চ্যাপ্টার নাম্বার 10 থেকে কোনো প্রশ্ন হয় নাই, বাট 2017 সালে পার্ট বিতে 2টা এবং পার্ট সিতে একটা প্রশ্ন আছে। 2018 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 2019 সালে পার্ট বিতে একটা, 2020 সালে পার্ট সিতে একটা, 2023 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আছে, 2022 সালে পার্ট বিতে একটা, 2023 সালে কোনো প্রশ্ন হয় নাই। আমরা পরীক্ষা দিবা 2024 সালে। 2024 সালে এখান থেকে মাস্ট বি প্রশ্ন একটা থাকবে, নয় পার্ট সি অথবা পার্ট বি। আমার কথাই ক্লিয়ার সবাই? জি স্যার। মূলত এই চ্যাপ্টারটা টার্গেট আমাদের নয় পার্ট বি আসবে অথবা পার্ট সিতে আসবে, কিন্তু যে কোনো একটা প্রশ্ন আসবেই। তো এই চ্যাপ্টার আমরা সবাই একটু ভালো করে খেয়াল করবো, কারণ এই চ্যাপ্টার অঙ্কগুলি ছোটো ছোটো অঙ্ক। হ্যাঁ, তো আসেন তাহলে এই চ্যাপ্টারের ক্ষেত্রে প্রথমে আমরা একটু বেসিক আলোচনা করব, এরপর আমরা অঙ্ক শুরু করব। তো স্টক ভ্যালুয়েশন এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের দুইটা মেথডের ক্ষেত্রে অঙ্ক করতে হয়। প্রথম মেথডটা হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেল, আরেকটা মেথড হচ্ছে ভ্যারিয়েবল গ্রোথ রেট মডেল। কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেল হচ্ছে যদি বৃদ্ধির হার একটা থাকে অথবা বৃদ্ধির হার যদি দেওয়া না থাকে, তাহলে সেটাকে বলবো আমরা কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেল। তাহলে এটা হবে কয়টা ক্ষেত্রে? দুইটা। কনস্ট্যান্ট মানে গ্রোথ রেট মডেল কয়টা থাকবে? একটা, অথবা যদি দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে কি কনস্ট্যান্ট। আর যদি গ্রোথ রেট যদি একের অধিক অর্থাৎ একাধিক থাকে তাহলে সেটা হবে ভ্যারিয়েবল গ্রোথ রেট মডেল। কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে কনস্ট্যান্ট আমরা কখন বুঝবো? যদি গ্রোথ রেট দেওয়া না থাকে। না না, শুধু একটা কথা না, দুইটা কথা। আর যদি একটা দেয়া থাকে, যদি একটা দেয়া থাকে আর যদি না দেয়া থাকে, একটা থাকবে অথবা গ্রোথ রেট থাকবে না, এই দুই ক্ষেত্রে হলো কনস্ট্যান্ট। আর যদি একাধিক গ্রোথ রেট থাকে তাহলে সেটা কি ভেরিয়েবল। তার ভেরিয়েবল গ্রোথ। গুড, ধন্যবাদ ম্যাডামরা। আমরা প্রথমে কনস্ট্যান্ট মডেলের অঙ্কগুলি দেখব, কারণ এই মডেল অঙ্কগুলি আসবে হচ্ছে পার্ট বি এর জন্য। তো আসেন শুরুতেই কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেল বা ভ্যারিয়েবল গ্রোথ রেট মডেল আমরা যেটাই করি, এক্ষেত্রে আমাদের স্টকের মূল্য বের করতে বলে, যেটাকে আমরা P0 দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করব? P0। যার সূত্র হচ্ছে P1 ডিভাইডেড বাই K মাইনাস C। তাহলে P0 সূত্র কি? D1 ডিভাইডেড বাই K মাইনাস G। এখানে G হচ্ছে গ্রোথ রেট, G মানে কি? গ্রোথ রেট। আর কে মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি, কে মানে কস্ট অফ ইকুইটি। আর এই D1 একটা কথা আছে, কিছু কিছু প্রশ্নে কিছু কিছু ভাষা থাকলে বুঝতে হবে সেটা D0, আর কিছু কিছু ভাষা থাকলে বুঝতে হবে সেটা D1। এখন কখন D0 বুঝবো আর কখন D1 মনে করব? মনে রাখবেন ডিভিডেন্ড সম্পর্কে অতীত অথবা বর্তমান, কি কথা? অতীত অথবা বর্তমান যদি ডিভিডেন্ড সম্পর্কে কোনো ডিরেকশন দেওয়া থাকে তাহলে সেটা হলো D0। আর ডিভিডেন্ড সম্পর্কে যদি ভবিষ্যৎ কোনো তথ্য দেওয়া থাকে তাহলে সেটা হলো D1। মনে থাকবে কথাটা? আমি কথাটা আবার বলতেছি, ডিভিডেন্ড সম্পর্কে যদি অতীত অথবা বর্তমান কোনো ডিরেকশন থাকে তাহলে সেটা D0। আর ডিভিডেন্ড সম্পর্কে যদি ভবিষ্যৎ কোনো ডিরেকশন থাকে তাহলে সেটা কি? D1। এটা লিখে রাখবেন, ঠিক আছে? এখন আমাদের প্রশ্ন করার জন্য লাগবে হচ্ছে D1। কি লাগবে বলো দেখি? D1। কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নে দেওয়া থাকবে D0। তাহলে স্যার D1টা বের করে কীভাবে? D0 থেকে D1 বের করার সূত্র হচ্ছে D0 ইন্টু 1 প্লাস জি, অর্থাৎ যার নাম মানটা বের করবো ঠিক তার আগের মানটা এখানে হবে, আর ইন্টু দিতে হবে 1 প্লাস কি জি। তাহলে এরপর কখনো যদি প্রশ্নে D2 লাগে তাহলে D2 বের করার সূত্র হচ্ছে D1 ইন্টু 1 প্লাস জি। যদি কখনো প্রশ্নে D3 মান লাগে তাহলে সূত্র কি হবে?
D2 into D2 1 প্লাস জি, যদি ডি ফুল লাগে D3 into 1 স্যার D3 1 প্লাস ইন্টু 1 প্লাস জি। কথায় সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা আবার একটু কথা বলতেছি, ডিভিডেন্ড সম্পর্কে যদি অতীত বা বর্তমান থাকে তাহলে সেটা D0, আর ডিভিডেন্ড সম্পর্কে যদি ভবিষ্যৎ থাকে তাহলে সেটা কি D1। কথাটা যদি আমরা একটু মজার ছলে বলি তাহলে সেক্ষেত্রে কথাটা এরকম হতে পারে, আমি প্রেম করতাম, বলেন তো সেটা কি D0 না D1 হবে? স্যার D0 D0, গুড। আমি প্রেম করি তাহলে সেক্ষেত্রে কোনটা হবে? D0 D0ই হবে, গুড। আমি করব তাহলে সেটা কি D1 তার মানে পাস্ট এবং প্রেজেন্ট হচ্ছে D0 আর ফিউচার হচ্ছে কি D1। ক্লিয়ার? জি স্যার ওকে, তাহলে কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেলের আমি পুরো সামারি করতেছি। কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেলের ক্ষেত্রে আমাদের বের করতে হবে P0, যার সূত্র হচ্ছে D1 ডিভাইডেড বাই KE মাইনাস জি। D1টা যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে D0 দেওয়া থাকবে, আর D0 থেকে D1 বের করার সূত্র হচ্ছে D0 ইন্টু 1 প্লাস জি। অ্যান্ড D0 দিয়ে আছে না D1 দিয়ে আছে, এটা আমরা বুঝবো কীভাবে? ডিভিডেন্ড সম্পর্কে অতীত বা বর্তমান থাকলে D0, ভবিষ্যৎ থাকলে কি D1। ক্লিয়ার? জি স্যার। আর কে মানে কস্ট অফ ইকুইটি, জি মানে কি বলো দেখি? গ্রোথ রেট স্যার, গ্রোথ রেট। কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেলে দুই একটা অঙ্ক করব, এরপর আমরা ভ্যারিয়েবলে চলে যাব। তো কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেলের অঙ্কগুলি পার্ট বি এর জন্য অঙ্কগুলি থাকবে কি ছোট ছোট অঙ্ক থাকবে, ঠিক আছে? তো আমরা দেখি আমাদের কনস্ট্যান্ট গ্রোথ রেট মডেলের কোনো অঙ্ক আছে কিনা। ওকে স্যার, যে P0 আর P1 দিয়ে যেন স্যার কি বোঝানো হয়েছিল? সেটা আমি এখন আসি নাই, পরে বলবো। এক্সারসাইজ 15 নাম্বার দেখতেছেন সবাই? জি স্যার। ওকে, এক্সারসাইজ 15 2021 সালে অ্যাকাউন্টিং থিওরি পার্ট বি তে আসছিল। প্রশ্নটা কি বলছে? অমুক কর্পোরেশন পেড 35 টাকার ডিভিডেন্ড লাস্ট ইয়ার। কথা মানে সে গেল বছর ডিভিডেন্ড দিছে কয় টাকা? স্যার 35 টাকা। তাহলে কি D0 না D1? স্যার D0। তাহলে ধরা পারছেন এট এ কনস্ট্যান্ট গ্রোথ রেট 5%। এই কনস্ট্যান্ট গ্রোথ রেট যদি উল্লেখ নাও থাকে আপনাকে দেখতে হবে গ্রোথ রেট মডেল কয়টা আছে, একাধিক নাকি একটা। যদি একাধিক থাকে তাহলে সেটা ভেরিয়েবল, আর একটা অথবা যদি না থাকে তাহলে সেটা কি কনস্ট্যান্ট। আর এক্ষেত্রে সুন্দর করে বলেই দিয়ে আছে কনস্ট্যান্ট গ্রোথ রেট 5%। তাহলে এটা হলো জি এর মান। বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কমন স্টক? কমন স্টকের ভ্যালুর কথাটা মানে হচ্ছে P0 মান। কার মান বলো দেখি? P0 ইফ দ্য ইনভেস্টর রিকোয়ার্ড 20% অফ কি রিটার্ন, অর্থাৎ তারা রিটার্ন পাবে কত পার্সেন্ট বলো দেখি? 25%। তাহলে এই রিটার্নটা হচ্ছে কে এর মান, কস্ট অফ ইকুইটি। তাহলে আমাদের কে এর মান দিয়ে আছে 25, জি এর মান দিয়ে আছে 5, আর D0 দিয়ে আছে কত বলো দেখি? 35। স্যার 35। এখন আমাদের P0 বের করতে বলছে, তাহলে P0 বের করার সূত্র হচ্ছে D1 ডিভাইডেড বাই কে মাইনাস কি জি। এখন আমাদের প্রশ্নে কি D1 দিয়ে আছে না D0 দিয়ে আছে? স্যার D0 দেয়া আছে। লাগবে কি D0 না D1 লাগবে? D1 লাগবে। স্যার D1 লাগে। D0 সমান 35, তাহলে D1 টা বের করতে হবে। তাহলে D1 বের করার সূত্র কি? D0 ইনটু 1 প্লাস কি জি। জি। তাহলে D0 এর মান হচ্ছে 35 ইনটু 1 প্লাস জি এর মান কত পার্সেন্ট হবে? 5% মানে 0.05 নাকি? তাহলে এখানে ক্যালকুলেশন করলে একটা মান বের হবে। ক্যালকুলেটর আছে কারো কাছে? 36.75 36.75, গুড। তাহলে এখন আমরা এখানে মান বসাবো 36.75। কে এর মান দিয়ে আছে হচ্ছে 25% মানে 0.25, জি এর মান দিয়ে আছে 5% মানে 0.05। এটাকে ক্যালকুলেশন করলে মান পাবো 183.75। ক্লিয়ার? 15 নম্বর অঙ্কটা কি বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। জি স্যার। কার কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে 15 নম্বর অঙ্কটা ক্লিয়ার। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখেন এখানে 10, 11, 12 তিনটা একই সেন্সের। আমরা একটা অঙ্ক দেখাবো, শুধুমাত্র রিকোয়ারমেন্ট 1 নাম্বারটা দেখাবো।
লেখা আছে ওয়াল্টার মডেল মোস্ট রিসেন্ট অ্যানুয়াল ডিভিডেন্ড ওয়াজ টাকা 10.80 পার শেয়ার। তাহলে মোস্ট রিসেন্ট D0 না D1? D0 D0, গুড। স্যার D0 অ্যান্ড রিকোয়ার রেট অফ রিটার্ন 14%, দ্যাট ইজ কার মান? কে এর মান। কে ফাইন্ড স্যার আউট দ্য কে মার্কেট মান। ভ্যালু অফ দ্য কোম্পানি। মার্কেট ভ্যালু মানে P0 এর মানটা বের করতে হবে দুইবার, এ নাম্বারে একটা, বি নাম্বারে একটা। আগে এ নাম্বার বলেন, দেখেন লেখা আছে ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো অ্যাট অ্যানুয়াল রেট অফ 0% ফর এভার। ফর এভার কথা মানে আজীবন, আজীবন পর্যন্ত বাড়বে কত পার্সেন্ট বলেন দেখি? 0%। তাহলে জি এর মান কি আমাদের অঙ্কে আছে না নাই? বলেন তো দেখি। আছে 0%। 0% থাকা না থাকে একই কথা, তার মানে জি এর মান নাই, তাই তো? তাহলে এটা কি কনস্ট্যান্টের মধ্যে পড়ছে নাকি ভ্যারিয়েবলের মধ্যে পড়ছে? কনস্ট্যান্টের মধ্যে। কারণ কনস্ট্যান্টের সূত্র আমরা একটু আগে এখানে অ্যাপ্লাই করছি। তার সূত্র কি? P0 সমান সমান D1 ডিভাইডেড বাই K মাইনাস কি? K minus এখানে Q। হিয়ারে আমাদের প্রশ্নে কি D0 দিয়ে আছে না D1 দিয়ে আছে? D0 10.80 আমাদের লাগবে কি? D1। D1 যার সূত্র D0 ইন্টু 1 প্লাস কি জি। এখন প্রশ্ন হচ্ছে D0 মান 10.80 ইন্টু 1 প্লাস জি এর মান কি আছে না নাই বলেন দেখি? নাই। নাই মানে 0, তার মানে 10 হবে বলে দেখি 80 হবে। তার মানে এই অঙ্কে D0 যে কথা, D1 কি সেম। একই কথা, কারণ কি জি এর মান তো নাই। বৃদ্ধি না পেলে কি আর শেয়ার D0 মান বাড়বে? D1 এর মান বাড়বে? বাড়বে না। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু D0 আর লেখা দেবে, এখানে লিখতে হবে D1ই লিখতে হবে। তাহলে ওখানে আমাদের মান যদি বসাই, D1 এর মান 10.80, কে এর মান হচ্ছে 14% মানে 0.14, আর মাইনাস জি এর মান হচ্ছে 0। এটা ক্যালকুলেশন করলে মান পাবো 77.14। বুঝতে পারছি সবাই রে? জি স্যার। আর দ্বিতীয়টা দেখেন, প্রশ্নে বলছে ডিভিডেন্ড এক্সপেক্টেড টু গ্রো 12% ফর ফার্স্ট 3 ইয়ার। প্রথম 3 বছরের জন্য জি এর মান 12%, 6% অ্যানুয়ালি ফর নেক্সট 3 ইয়ার। পরবর্তী 3 বছরের জন্য জি এর মান 3%, হুইচ দে আর এক্সপেক্টেড টু গ্রো 14% পার ইয়ার ইনফিনিটিভ। মানে এর পরবর্তী প্রত্যেক বছর থেকে আজীবন পর্যন্ত কত পার্সেন্ট করে বাড়বে? 4% করে বাড়বে। তার মানে জি এর মান কয়টা এখানে? 3টা, একটা 12%, একটা 6%, একটা কয় পার্সেন্ট? 4%। তাহলে এখানে জি এর মান একাধিক না, এটি কি ভ্যারিয়েবল না কনস্ট্যান্ট? ভেরিয়েবল। তাহলে ভ্যারিয়েবল তো অঙ্ক শিখাই নাই। আসেন এখন আমরা ভ্যারিয়েবল শেখাবো। তাহলে কনস্ট্যান্ট কি অঙ্ক পারবো আমরা? জি স্যার। ওকে, এবার আসি আমরা ভ্যারিয়েবল সম্পর্কে একটু কথা বলি। ভ্যারিয়েবল অঙ্ক সমাধান করার জন্য 3টা ধাপে কাজ করতে হবে। কয়টা ধাপে? 3টা। প্রথম ধাপটা হলো, আমি এটা মুখস্থ ধরবো একটু পরে। অঙ্কটা যত বছরে থাকবে তার থেকে 1 বছরের বেশি ডি এর মান বের করতে হবে। অঙ্ক যদি 5 বছর থাকে তাহলে ডি এর মান কয়টা বের করব? 6টা বের করব, একটা বেশি। D1, D2, D3, D4, D5 এবং কি D6। অঙ্ক যদি 10 বছর থাকে তাহলে ডি এর মান কয়টা বের করব? 11 স্যার 11 বছরের। শুরু করে D11 পর্যন্ত বের করব। ক্লিয়ার? জি স্যার। এটা হলো প্রথম ধাপ। 2 নাম্বার ধাপ হচ্ছে অঙ্কটা যত বছরে থাকবে ঠিক ওই বছরের জন্য পি এর মান নির্ণয় করব। অর্থাৎ অঙ্ক যদি 5 বছর থাকে তাহলে শুধুমাত্র P5 বের করব। P1, 2, 3, 4 বের করার দরকার নাই। 5 বছর থাকলে শুধুমাত্র কি বের করব বলে দেখি? P5। যদি 4 বছর থাকে তাহলে শুধুমাত্র কি বের করব? P4। P4। যদি 10 বছর থাকে অঙ্ক তাহলে শুধুমাত্র কি বের করব? P10। ক্লিয়ার? জি স্যার। তাহলে কথাটা হচ্ছে কি, অঙ্কটা যত বছরে থাকবে ঠিক তার থেকে 1 বছর বেশি কার মান বের করব? ডি এর মান। আর অঙ্কটা যত বছর থাকবে ঠিক ওই বছরের জন্য কার মান? P এর মান। তাহলে আমি একটা উদাহরণ দেই, মনে করো অঙ্কটা 7 বছর, তাহলে ডি এর মান কয়টা বের করব? স্যার 8 বছর পর্যন্ত ডি এর মান বের করব 8টা। আর পি এর মান কত বের করব? 7। P7। P8 না কিন্তু P7 P7। গুড। আর সর্বশেষ আমরা বের করব হচ্ছে P0। P0 মানে হচ্ছে স্টকের মূল্য। ঠিক আছে? তাহলে ভ্যারিয়েবল কনস্ট্যান্ট মেথডের ক্ষেত্রে P0 সূত্র হচ্ছে D1 ডিভাইডেড বাই 1 প্লাস K পাওয়ার 1, D2 ডিভাইড 1 প্লাস K পাওয়ার 2। এরকম করে যত বছরে থাকবে ঠিক অত বছর আমাদের কি আগাইতে হবে। ক্লিয়ার কথা?
জি স্যার। আর এই যে P1 P2 নিয়ে এখানে আপাতত পেছাল পারার কোনো দরকার নাই, যখন আসবে তখন বোঝাবো। আপাতত আমরা P0 এর মধ্যেই থাকি। তাহলে ভ্যারিয়েবল মেথডে অঙ্ক করার জন্য আমাদের কয়টা স্টেপ অঙ্ক সমাধান করতে হবে? 3টা স্টেপ। দুইটা স্টেপ। আসেন তাহলে আমরা একটা অঙ্ক ফলো করি। আমি যে অঙ্কটা করাবো এই অঙ্কটা যদি পারেন তাহলে এই ফরম্যাটের ভ্যারিয়েবল মেথডের সব অঙ্ক পারবেন। ঠিক আছে? এই অঙ্কটা হচ্ছে কমার্স পাবলিকেশন বইয়ের অঙ্কটা। এই অঙ্কটা যদি কেউ ভালো করে বুঝেন তাহলে সবগুলো আপনি পাবেন। আমি এই অঙ্কটা তোমাদের করে দিব আর বাদ বাকি সবগুলো অঙ্ক তোমাদের বাসায় কাজ থাকবে। আসেন অঙ্কটা কি লেখা আছে। বলা আছে যে ASUS computer is experiencing a period of rapid growth, earning and dividend are expected to grow at a rate of 15% during the next 2 years. বলছে earning and dividend are expected to grow, এই গ্রো মানে হচ্ছে গ্রোথ রেট দিয়ে আছে 15%। কয় বছরের জন্য বলো দেখি? 2 বছর। তাহলে আমি তোমাদের সুবিধার জন্য এখানটা লিখি g সমান সমান 15%। এই 15% কোন কোন বছরের জন্য হবে? D1 তাহলে 1 এবং কি 2, এই যে থার্ড ব্র্যাকেটে লিখে রাখলাম প্রথম বছর এবং দ্বিতীয় বছরের জন্য জি এর মান কত পার্সেন্ট? 15%। অ্যাড বসে 13% কি থার্ড ইয়ার। তৃতীয় বছরের জন্য জি এর মান কত পার্সেন্ট? 13%। ব্র্যাকেটে লিখলাম শুধুমাত্র কত? 13। এন্ড বসে এন্ড এ কনস্ট্যান্ট রেট 6 ইয়ার দেয়ার আফটার মানে আজীবন। এরপরে আজীবন পর্যন্ত বাড়বে কত পার্সেন্ট হারে? 6%। এই আজীবন বছর কি আপনি গণনা করা পারবেন? না স্যার। এই জন্য আজীবনটা আমি বাংলায় লিখলাম যে আজীবন। তাহলে দেখেন প্রথম 2 বছরের জন্য 15%, তৃতীয় বছরের জন্য 13% আর 6% হচ্ছে আজীবন। তাহলে অঙ্কটা কয় বছরের বলেন দেখি? কয় বছর? স্যার আজীবন। আজীবনের। আজীবন বছরকে আমি গণে শেষ করতে পারবো না না। আজীবন বছর তো গণনা তাহলে এটা বাদ। অঙ্ক 3 বছরের। গুড। যত পর্যন্ত আপনি গণনা করা পারবেন ঠিক ওই কয় বছরের অঙ্ক। তাহলে অঙ্ক কয় বছরে বলেন দেখি? 3 বছর। তাহলে অঙ্ক যেহেতু 3 বছর তাহলে ডি এর মান কয়টা বের করব আমরা? 4টা বের করব। 4টা বের করব। D1 থেকে শুরু করে D4 পর্যন্ত নাকি? জি স্যার। আর পি এর মান কত বের করব? 3টা। স্যার 4 বের করব। এই পি এর মান কিন্তু 3টা না, শুধু P3 বের করব। 3টা বের করব। ওই যে দেখো P3 বের করব। তিনটা P3 না, বের করব। পি একটাই বের করব শুধুমাত্র কি P3। শুধু P3। হ্যাঁ, আবার আবেগের ঠেলায় কিন্তু পি 3টা বলে ফেলেন না। হ্যাঁ, পি কটা বের করব? একটাই শুধুমাত্র কি P3, নট P1 P2 P3। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসেন তাহলে এইটুকু আমাদের ধারণা হয়ে গেল অঙ্কটা 3 বছর। বলছে ASUS লাস্ট ইয়ার ডিভিডেন্ড ওয়াজ টাকা 20 টাকা। তাহলে গেল বছর সে ডিভিডেন্ড দিয়েছিল 20 টাকা। তাহলে D0 না D1? D0 and the required rate of return on the stock কত পার্সেন্ট? 12%। তাহলে required rate of return মানে হচ্ছে কে এর মান কত পার্সেন্ট? 12%। তাহলে এইটুকু পরে দেখলাম গ্রোথ রেট দিয়ে আছে কয়টা? 3টা। তাহলে ভ্যারিয়েবল না কনস্ট্যান্ট অন কয়টা? ভেরিয়েবল। এক নাম্বার রিকোয়ারমেন্টে বের করতে বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ স্টক টুডে। তাহলে আজকের স্টকের মূল্য দ্যাট ইজ P0 বের করতে হবে। ঠিক আছে? এখন ভ্যারিয়েবল মেথডের ক্ষেত্রে এই P0 বের করার স্টেপ কয়টা বলছিলাম? স্যার 3টা। তাহলে আসেন আমরা 3টা স্টেপ ফলো করব। ঠিক আছে? তাহলে প্রথমেই গিভেন দ্যাট D0 সমান সমান 20 টাকা দেয়া ছিল। এরপর আমরা বের করব D1 জানি কয়টা বের করব আমরা? 4টা। D1 বের করার সূত্র কি? D0 * 1 + D। তাহলে D0 মান ছিল 20। এখন G এর মান স্যার হচ্ছে 3টা দিয়েছে। স্যার কোনটা দিব? সব আমি ব্র্যাকেটে লিখে দিছি। প্রথম D1 এবং D2 এর ক্ষেত্রে G এর মান কত পার্সেন্ট? 15%। D3 এর ক্ষেত্রে G এর মান কত পার্সেন্ট? 13%। আর অতিরিক্ত যে একটা G এর মান D এর মান বের করে সেটা হলো কোন রেট বলো দেখি? আজীবনের। ঠিক আছে? সেটা কোন রেট? আজীবনের রেট। তাহলে যেহেতু 1 বের করছি 1 এর ক্ষেত্রে G এর মান 15% মানে 0.15। এটাকে ক্যালকুলেশনের মান পাবো 23। D2 এর সূত্র D1 * 1 + G। তাহলে 23 * 1 + G এর মান 15 সমান 26.45। এরপর D3 ক্ষেত্রে D2 * 1 + G। D2 এর মান 26.45 * G এর মান। D3 ক্ষেত্রে G এর মান কত পার্সেন্ট?
13%। 13% মানে 0.13, এটা ক্যালকুলেশন মান পাবো 29.89। এবার সর্বশেষ D4, এটা কিন্তু অতিরিক্ত যে মানটা বের করবো সেই মানটা হচ্ছে আজীবন রেট দ্বারা। কি রেট দ্বারা বলো দেখি? আজীবন রেট। আজীবন রেট। তাহলে সূত্র কি? D3 * 1 + G। D3 এর মান 29.89 * 1 + G এর মান হচ্ছে আজীবন রেট হচ্ছে 6%, মানে 0.06। ক্যালকুলেশন মান পাবো 31.68। তাহলে এই যে প্রথম স্টেপে যে জি এর মান, ডি এর মান 4টা বের করলাম, এর মধ্যে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? না স্যার। কোনো কনফিউশন নাই? না স্যার। তাহলে প্রথম স্টেপ শেষ। এবার সেকেন্ড স্টেপে বলছিলাম অঙ্কটা যত বছরে থাকবে ঠিক ওই বছরের জন্য কার মান? পি এর মান। তাহলে অঙ্কটা কয় বছর? 3 বছর। তাহলে কি বের করব? P3। দেখেন P0 সূত্রটা আমরা কনস্ট্যান্টের ক্ষেত্রে পড়ছিলাম D1 / K মাইনাস কি ছিল? জি। তাহলে এইটার সাথে মিলে রেখে আমরা P3 সূত্র করব। তাহলে দেখো এখানে P0 এখানে যা থাকবে, P এর এখানে যা থাকবে, D এর এখানে তার থেকে একটা বেশি থাকবে। তাহলে 0 এর ক্ষেত্রে এখানে কি হয়েছে বলো দেখি? D1। তাহলে যদি P0 এর পরিবর্তে যদি P3 দেয় তাহলে D কত হবে? D4। গুড। তাহলে যে উপরে 4 হবে স্যার। / K - G। P3 সূত্র ক্লিয়ার? জি স্যার। তাহলে D4 এর মান এইমাত্র পেলাম 31.68, K এর মান 12%, G এর মান কোনটা স্যার? G এর মান হচ্ছে আজীবন রেট। কোন রেট বলেন দেখি? আজীবন রেট। আজীবন রেট 6%। এটা ক্যালকুলেশন মান পাবো 528। দ্বিতীয় স্টেপ কি ক্লিয়ার? এটা কি সব সময় ধরবো? জি স্যার। বুঝি নাই? ব্যাপার এটা কি সব সময় পৃথিবী এরকম লাস্ট থাকলে সব সময় ডি এর মান আজীবন ধরবো? হ্যাঁ সেটাই তো, আমি তো তাই বললাম। আমাদের অঙ্কটা 3 বছর, এই যে 3 বছরের পরে আবার খেয়াল করো অঙ্কটা কয় বছরের বলো দেখি? 3 বছর স্যার। 3 বছরের পরে 3 বছর ডি এর মান বের করার পরে যেখানে জি এর মান লাগবে সেখানে হচ্ছে আজীবন রেট। মনে থাকবে কথা? অঙ্কটা যত বছরে থাকবে অত বছর ডি এর মান বের করার পরে আর অন্য যে ক্ষেত্রে জি এর মান লাগবে সেই মানটা কোন মানটা? আজীবনের মানটা। মনে থাকবে? এবার আমরা 3 নাম্বার স্টেপে P0 বের করব। অঙ্কটা কয় বছরে জানি? 3 বছর। তাহলে D1 / 1 + K⁴ 1 প্লাস D2 / 1 + K⁴ 2 প্লাস D3 / 1 + K⁴3। এখন মনে রাখবেন শেষ বছরের ক্ষেত্রে শেষ বছরের ডি এর মানের সাথে 2 নাম্বার স্টেপে পি এর মানটা সবসময় মিলে যাবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে। শেষ বছরের ডি এর মান সাথে 2 নাম্বার স্টেপে পি এর মানটা সবসময় কি বলো তো দেখি? মিলে যাবে। এজন্য ডি এর মানের সাথে আমরা পি এর মানটা আমরা কি করব? যোগ করে দিব। যদি অঙ্কটা 5 বছরের থাকে তাহলে আমরা কি এখানে P5 বের করব না? জি স্যার। আর এইদিকে দেখাবো D5 পর্যন্ত নাকি? তাহলে P5 আর D5 এর কি করব? যোগ করে দেব। তাহলে এখন মান বসি। D1 এর মান বের করে 23, নিচে 1 + K এর মান 12% পাওয়ার 1, D2 এর মান 26.45, নিচে 1 + K এর মান পাওয়ার 2, D3 এর মান 29.89 আর P3 এর মান এইমাত্র পাইছি 528। তাহলে দুইটা যোগ করে নিচে 1 + K এর মান বসাইছি, পাওয়ার কত? 3। এটাকে ক্যালকুলেশন করব, এটাকে ক্যালকুলেশন করব, এটাকে ক্যালকুলেশন করব, সবটি যোগ করে মান পাবো 438.73। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো সমস্যা আছে কিনা P0 পর্যন্ত বলেন? নাই স্যার। অন্যদের? নাই স্যার। না স্যার। তাহলে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টটা আমরা স্কিপ করলাম। এখন আমরা চলে যাব 2 নাম্বার স্টেপ। 2 নাম্বার লেখা আছে ক্যালকুলেট দা P1 এবং P2। কে জানি প্রশ্ন করে স্যার P1 তো বলেন না, এই যে এখন বলতেছি। P1 মানে প্রথম বছরের শেষে স্টকের মূল্য, P2 মানে দ্বিতীয় বছর শেষে স্টকের মূল্য। তাহলে P1 বের করার সূত্রটা এখন আমরা লিখব। P0 যে সূত্র আমরা এখানে লিখছি এই সূত্রটা হুবহুব আমরা লিখব। তবে কথা হচ্ছে P1 এর ক্ষেত্রে আমরা এখানে P0 এর ক্ষেত্রে কত দিয়ে শুরু করছিলাম? D1। তাহলে P1 এর ক্ষেত্রে কত দিয়ে শুরু করব? D2। গুড। তাহলে দেখেন P1 এর ক্ষেত্রে শুরু করছি D2, নিচে 1 + K, পাওয়ার কিন্তু 2 না। আমাদের এখানে যা থাকতো নিচে কি পাওয়ার তাই দিতাম না? এই যে 1 এর ক্ষেত্রে 1, 2 এর ক্ষেত্রে 2, 3 এর ক্ষেত্রে 3। কিন্তু এই ক্ষেত্রে কাজ হচ্ছে
P1 এর ক্ষেত্রে উপরে D2 ঠিকই হবে, নিচে সিরিয়াল কিন্তু একই যাবে, প্রথমটা প্রথম বছর, দ্বিতীয়টা দ্বিতীয় বছর, এরকম করে যত বছর থাকে তত বছর আগাবো। ঠিক আছে? জি স্যার। তাহলে সূত্র কি D2 ডিভাইড 1 প্লাস k পাওয়ার 1 প্লাস D3, আমরা জানি শেষ বছরের D এর মানের সাথে 2 নম্বর স্টেপ P এর মানটা মিলা যাবো গা, এই জন্য P3 নিচে 1 প্লাস k পাওয়ার 3 না দিয়ে কত হবে বলো দেখি? 2। 2 তাহলে প্রথমটা হচ্ছে প্রথম বছর, দ্বিতীয়টা কি দ্বিতীয় বছর, বাট উপরে মানগুলি কিন্তু এই যে P এর জন্য মানগুলি কি চেঞ্জ হয়ে গেছে। তাহলে P1 এর মানটা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন D2 এর মান বসাইছি, নিচে 1 প্লাস k এর মান, D3 এর মান, P3 এর মান, নিচে 1 প্লাস k এর মান, এটা ক্যালকুলেশন মান পাবো 468.45%। P1 এ কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ধ্যান তো P1 এ কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন না থাকে এখন বলেন, P1 এর সাথে আমাদের এখানে P2 বের করতে বলছে, তাহলে বলেন তো দেখি P2 এর ক্ষেত্রে শুরু করব D কত দিয়ে? D3 দিয়ে। শেষ বছর D এর সাথে P এর মানটা মিলে গেছে, তাহলে P3 নাকি? আর নিচে জি 1 স্যার। প্লাস জি স্যার। k পাওয়ার কি 3 হবে না 1 হবে? 1 স্যার 1 হবে। 1 হবে। এরপরে কার আগাইতে হবে, কারণ তো অঙ্ক তো 3 বছরের ছিল নাকি? তাহলে P2 এর জি সূত্রটা এইটুকুই। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে দেখেন D3 এর মান বসাইছি, P3 এর মান বসে নিচে 1 প্লাস k এর মান পাওয়ার 1 দিয়ে ক্যালকুলেশনের মান পাই 498.17%। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে P0 P1 P2 নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। বুঝবো না। আর P3 এর মান তো আমরা আগে থেকে বের করছি, কত বলো দেখি? 528। তাহলে আমাদের অঙ্কের মধ্যে P1 এর মান হচ্ছে 438.73, P1 এর মান হচ্ছে 468.45, P2 এর মান হচ্ছে 498.17, P3 এর মান হচ্ছে 528। ক্লিয়ার? জি স্যার। এবার আসেন আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্ট শেষ করে এখন আমরা চলে যাব 3 নাম্বার রিকোয়ারমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ, 3, 4 এবং 5 এবং খুব মজার অঙ্ক। লেখা আছে ক্যালকুলেট দ্য ডিভিডেন্ড ইল্ড ফর দ্য ইয়ার 1 to 3, মানে প্রথম 3 বছরের জন্য ডিভিডেন্ড ইল্ড বের করতে হবে। কি বের করবো বলো দেখি? ডিভিডেন্ড ইল্ড। তাহলে ডিভিডেন্ড ইল্ডকে আমরা প্রকাশ করব DY, প্রথম বছরের জন্য প্রকাশ করব 1 দ্বারা। তাহলে DY1 মানে কি? ডিভিডেন্ড ইল্ড ফর কি 1 ইয়ার, প্রথম বছরের জন্য। তাহলে এটা সূত্র আছে, প্রথমটা সূত্র আমি যদি বুঝিয়ে দেই, এর পরবর্তী সূত্র তুমি নিজেই বানাইতে পারবা। এখানে যা থাকবে D এর মানটা ঠিক তাই উপরে, তাহলে D কত হবে? D1 D1। আর এখানে D এর মান যা হবে P এর মান তার থেকে একটা কম হয়, তাহলে P কি হবে? P0 ইনটু 100। ক্লিয়ার? স্যার আরেকবার একটু বলেন। তারপরে এটা বলবো না, D2 ডিভিডেন্ড ইল্ড 2, পরে তো দেখি 2 এর ক্ষেত্রে D কত হবে? স্যার D2 D2। তাহলে এখানে যেহেতু 2, তাহলে P কত হবে? 1 স্যার P1 ইনটু 100। বুঝতে পারছি? জি স্যার। এবার ডিভিডেন্ড ইল্ড 3, তাহলে কত হবে D এর মান? 3 স্যার D2 ডিভাইডেড P2 ইনটু 100। ইনটু 100। এরপরে যদি না বুঝেন তাহলে আপনি মনে রাখবেন সারা জিন্দিগিও পারবেন না, এটা মনে রাখবেন। তাহলে ডিভিডেন্ড ইল্ডের মান কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসেন। তাহলে D1 এর মান আমরা এখানে বের করছি 23, P0 মান আমরা এখানে বের করছি 438.73, ভাগ করে 100 দ্বারা গুণ করে 424। D2 এর মান আমরা বের করছি 26.45, P1 এর মান বের করছি 2 নাম্বার রিকোয়ার 468.45 ইনটু 100 সমান 5.65। D3 এর মান বের করছি 29.90, P2 এর মান পাচ্ছি 498.17 ইনটু 100 সমান 6%। ডিভিডেন্ড ইল্ড নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। স্যার। ডিভিডেন্ড সবাই বুঝতে পারছেন? জি স্যার। এবার আসে ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে সূত্রটা আমি একটু বলে দেই, এই ক্ষেত্রে সহজ জিনিস। তাহলে ডিভিডেন্ডের সূত্র কি মনে থাকবে? এখানে যা থাকবে D এর মানটা উপরে ঠিক তাই, আর D এর মান উপরে যা থাকবে তার থেকে P এর মানটা কি কম। মনে থাকবে কথা? জি স্যার। এবার ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে ডিভিডেন্ডের মান কোনো প্রয়োজন নাই, ডিভিডেন্ডের মান কোনো কি প্রয়োজন নাই। ঠিক আছে? তাহলে ক্যাপিটাল গেইনের যে সূত্র সেটা মনে রাখবেন, এইটা হলো বেসিক সূত্র, কারেন্ট মাইনাস প্রিভিয়াস ডিভাইডেড বাই প্রিভিয়াস ইনটু 100।
তাহলে সূত্র কি বলো দেখি, কারেন্ট মাইনাস প্রিভিয়াস ডিভাইডেড প্রিভিয়াস ইনটু কি 100 100। তাহলে আমি যদি প্রথম বছরের জন্য করি ফর ইয়ার কি 1, প্রথম বছরের জন্য যদি করি ক্যাপিটাল গেনের ক্ষেত্রে সব কিন্তু পি এর মান, ডি এর কোনো প্রয়োজন নাই। তাহলে প্রথম বছরের জন্য আমাদের কারেন্ট হচ্ছে প্রথম মানে P1, প্রিভিয়াস কি P2 না P0, P0 প্রিভিয়াস মানে কি P0 ইনটু 100। ক্লিয়ার? তাহলে ফর ইয়ার 2, তাহলে 2 নাম্বার বছরের জন্য কারেন্ট কি P1 না P2? P2 Sir, P2 প্রিভিয়াস minus কি P1 P2 sir ডিভাইডেড বাই P1 into 100. গুড। এই তো বুঝতে পারছেন, আপনারা তো সবাই লক্ষ্মী ছেলে মেয়ে। এবার ইয়ার 3 ক্ষেত্রে বলেন P3 P3 minus P2 divided P2 into 100 ইনটু 100। তাই এরকম যদি 100টা বের করতে পারবেন না? জি স্যার পারবো ওকে, ঠিক আছে। তাহলে দেখেন ক্যাপিটাল গেন প্রথমটার ক্ষেত্রে ফর ইয়ার 1 এর ক্ষেত্রে P1 P0 ডিভাইড P0 ইনটু 100। P1 এর মান পাইছি 468.45, P0 এর মান পাইছি 438.73, নিচে 438.73 ইনটু 100 সমান সমান 6.67। দ্বিতীয়টা মান পাবো 6.35, তৃতীয়টা মান পাবো 6%। তাহলে এগুলো আর বললাম না, হ্যাঁ, যেহেতু সব মান আমাদের বের করা শেষ। মেন কথা না সূত্রের মনে থাকবে তো। জি স্যার তাহলে আমরা এখানে ক্যাপিটাল গেইন শিখলাম, ডিভিডেন্ড ইল শিখলাম, P1 P2 শিখলাম। তাহলে রিকোয়ারমেন্ট 3 এবং রিকোয়ারমেন্ট 4 আমরা ক্লিয়ার সবাই? জি স্যার এবং 5 নাম্বারটা হচ্ছে টোটাল রিটার্ন। এই টোটাল রিটার্নটার মধ্যে মজার ব্যাপার, আমাদের প্রশ্নে কে এর মানটা কত দিয়ে আছে বলেন তো দেখি। 12%। মনে রাখবেন এই টোটাল রিটার্ন মানে হচ্ছে ডিভিডেন্ড ইল্ড প্লাস ক্যাপিটাল গেইন, এই দুইটার যোগফল হচ্ছে টোটাল রিটার্ন। আর মনে রাখবেন টোটাল রিটার্নটা যা হবে আমাদের প্রশ্নে কে এর মানে কি হবে, সমান হবে। যদি কে এর মানে যদি অসমান হয় তাহলে মনে করেন আপনার অঙ্কের মধ্যে ভুল আছে। ঠিক আছে? জি স্যার তাহলে টোটাল রিটার্নের সূত্র কি, ডিভিডেন্ড ইল্ড প্লাস কি ক্যাপিটাল গেইন গেইন। সমান সমান কার মানে সমান হবে বলেন দেখি, কে এর মানে সমান হবে। কে এর আমরা মান এখানে লিখছি টোটাল রিটার্ন সূত্র ডিভিডেন্ড ইল্ড প্লাস ক্যাপিটাল গেইন। তাহলে ডিভিডেন্ড ইল্ড দেখেন তো প্রথম বছরের জন্য বের করেছি 5.24, আর ক্যাপিটাল গেইন প্রথম বছরের জন্য বের করেছি 6.76। তাহলে দুইটা যোগ করে হচ্ছে 12%। দ্বিতীয় বছরের জন্য এখানে মান পাইছি 5.65, এখানে মান পাইছি 6.35, দুইটা যোগ করে 12%। এখানে তৃতীয় বছরের মান পাইছি 6, এখানে তৃতীয় বছরের মান পাইছি কত 6, তাহলে 6 6 কত 12। ক্লিয়ার? জি স্যার তাহলে এখানে তিনটাই দেখেন কি এর মানে কি হয়েছে, সমান। বুঝা গেছে? তাহলে এই বেসিক কোশ্চেন 1 নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন নাই স্যার অন্যদের? নাই স্যার তাহলে এখন এই টাইপের যদি প্রশ্ন দেই আপনারা কি পারবেন? জি স্যার পারবো ঠিক আছে, তাহলে আসেন এখন আমাদের এক্সারসাইজ যেগুলো আছে এগুলো সব আপনারা পারবেন। এক্সারসাইজ 1 নাম্বার আমি কিন্তু বড় অঙ্কটা করে দিছি। এই যেখানে যে 5টা রিকোয়ারমেন্ট করলাম, কোনো অঙ্কেই 5টা রিকোয়ারমেন্ট একসাথে যাবে না। ঠিক আছে, আপনাকে চাবে সর্বোচ্চ P0 পর্যন্ত। তাহলে আসেন এক্সারসাইজ 1 বলছে XYZ অটোমোবাইল লিমিটেড মোস্ট রিসেন্ট অ্যানুয়াল ডিভিডেন্ড 18 টাকা পার শেয়ার, কার মান? D0 স্যার The firm require rate of return 12%, কার মান? মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম মানে P0 মান বের করতে হবে নাকি? জি স্যার বের করতে বলছে ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো এই যে গ্রোথ রেট 10% ফর ফার্স্ট 4 ইয়ার। তাহলে জি এর মানটা হচ্ছে 10% প্রথম কয় বছরের জন্য? 4 বছর 1 2 3 এবং কত 4। 6% অ্যানুয়ালি ফর নেক্সট 2 ইয়ার। তো জি এর মান হবে 6% পরবর্তী 2 বছর, মানে কত কত বছর বলো দেখি? 5 After they are expected to grow 5% per infinitive মানে আজীবন। তাহলে জি এর মান 5% মানে কি বলো দেখি আজীবন।
তাহলে এখন বলেন তো অঙ্কটা কয় বছরের? 6 বছর। অঙ্ক 6 বছরের তাহলে ডি এর মান কয়টা বের করব? 7টা। 7টা। D1 D2 D3 D4 এর ক্ষেত্রে জি এর মান 10, D5 D6 এর ক্ষেত্রে জি এর মান কত পার্সেন্ট? 6%। আর অতিরিক্ত যে মানটা সেই ক্ষেত্রে জি এর মান কত পার্সেন্ট? 5%. 5%। এবং ওইটার পর থেকে মানে D6 এর পরের থেকে যেখানে জি এর মান লাগবে সেখানে জি এর মান কত পার্সেন্ট হবে? 5%। ক্লিয়ার কথা? জি স্যার। জি স্যার। তাহলে এই যে আমাদের এটা আপনারা সমাধান করবেন 324.72 হবে। যদি রেজাল্ট মিলে আলহামদুলিল্লাহ, যদি রেজাল্ট না মিলে তাহলে কি যে সমাধান পিডিএফটা দিয়ে আছে আপনারা এখানে চেক করবেন, ঠিক আছে? তবে এটা কিন্তু আপনাদের দিছি দেখে দেখে করার জন্য না, যদি রেজাল্ট না মিলে তাহলে সেক্ষেত্রে আপনি এটা একটু হেল্প নেবেন। ক্লিয়ার কথা? জি স্যার। ওকে, তাহলে এক্সারসাইজ 1 নাম্বারটা ক্লিয়ার। এক্সারসাইজ 2 নাম্বারটা বলেন তো এই 18 টাকা কার মান? ডিও কারেন্ট D0। D0 18% কার মান? কেই K এর মান। K। এস্টিমেটেড দ্য ভ্যালু অফ দ্য স্টক দ্যাট ইজ P0 মান বের করতে বলছে। এখানে গ্রোথ রেট বলছে 5% ফর ইচ অফ দ্য নেক্সট 3 ইয়ার। তার মানে 5% হবে, জি এর মান 5% হবে কত কত বছরের জন্য বলো দেখি? 1 2 3 বছরের 1 জন্য। 2 3 গুড। একবার সরাসরি বলবেন 1 2 3 ফলোড বাই এ কনস্ট্যান্ট গ্রোথ রেট 4% ফর ইয়ার 4 টু ইনফিনিটিভ। কথা মানে 4 বছর থেকে আজীবন, মানে 4 নাম্বার বছরটা আজীবনের মধ্যে পড়ছে, ঠিক আছে? 4 নাম্বার বছরটা কার মধ্যে পড়ছে বলো দেখি? আজীবনের মধ্যে। জীবনের মধ্যে জি এর মান হবে 4% কত বছর বলো দেখি? আজীবন। তাহলে বছরটা কয় বছর অঙ্ক বলো দেখি অঙ্কটা? 3 বছরের। আবেগের ঠেলায় কিন্তু আবার 4 বছর বলেন না, ঠিক আছে? তাহলে অঙ্কটা 3 বছরের। তাহলে ডি কয়টা বের করব? 4টা বের করব স্যার। P3 এরপর হলো P0। ক্লিয়ার? জি স্যার। 3 নাম্বারটা দেখেন, এখানে কারেন্ট ডিভিডেন্ড দেওয়া আছে 2 টাকা। তাহলে কারেন্ট ডিভিডেন্ড D0 না D1? D0 প্রথম 4 বছরের জন্য জি এর মান 6%, এরপরে 3 বছরের জন্য জি এর মান 10%। তাহলে বলতে এই 10% কত কত বছরের জন্য হবে? ডি কত কত জন্য হবে? 5 6 7 5 6 7 গুড। এরপর বলছে পারপিচুয়াল গ্রোথ রেট হচ্ছে 7%। পারপিচুয়াল মানে হচ্ছে আজীবনের রেট 7%। তাহলে অঙ্কটা কয় বছরের? অঙ্কটা 7 বছরের। 7 বছর। 6 বছরের। ভালো বলছেন। 6 বছরের স্যার। ডিসকাউন্ট রেট হচ্ছে কে এর মান কত পার্সেন্ট? 16%। 16%। আপনাকে P0 মানটা বের করতে হবে। ক্লিয়ার? জি স্যার। 4 নাম্বার অঙ্কটা আমরা আগামী ক্লাসে করাবো। এটা আমি রেখে দিলাম, আজকে বুঝিয়ে দিতে পারতাম কিন্তু আজকে বোঝাবো না, তাছাড়া পেজ লাগে যাবো গা। 5 নাম্বার অঙ্কটা স্যার ডিসকাউন্ট রেটটা কি যেন বলছেন স্যার? কে এর মান। 6 নাম্বার অঙ্কটা আসেন। 6 নাম্বার অঙ্কটা বলছে যে অন 1 ইয়ার 100 শেয়ার অফ কমন স্টক উইল, আমি কিন্তু এই যে 4 এবং 5 বাদ দিলাম, ঠিক আছে? 4 5 আগামী ক্লাসে করাবো। ওকে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। বলছে অন 1 ইয়ার 100 শেয়ার অফ কমন স্টক উইল বি ওর্থ এ টোটাল টাকা হলো 14,000। তাহলে 14,000 টোটাল শেয়ারের দামটা আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। অর্থাৎ আমরা যে এর মানটা পি এর মানটা যে বের করতাম ওই পি এর মানটা আমাদের প্রশ্নে সরাসরি কি দেওয়া আছে। কত দেওয়া আছে বলেন দেখি? 14,000। আজকের শেয়ারের মূল্যকে আমরা P0 দ্বারা প্রকাশ করি আর 1 বছর পরে শেয়ারকে আমরা P1 দ্বারা প্রকাশ করি, ঠিক আছে না? এই 14,000 শেয়ার হচ্ছে 1 ইয়ার, তার মানে 1 বছর পরে। তার মানে 14,000 কি P0 মান না P1 এর মান? P1 P1 এর মান হচ্ছে 14,000। During the year the holder of the share will receive dividend of টাকা হচ্ছে 1,000। বলছে ওই সময় মানে ওই 1 বছরের মধ্যে ডিভিডেন্ডটা কত টাকা রিসিভ করছে? 1000 1 বছরের পর রিসিভ করছে মানে D1 এর মান 1000। ইনভেস্টমেন্ট ইন দিস কাইন্ড অফ স্টক রিকোয়ার রেট অফ রিটার্ন কত পার্সেন্ট? 20%। রিকোয়ার রেট অফ রিটার্ন মানে কে এর মান। এখন আপনাকে প্রশ্ন করছে হোয়াট ইজ দ্য ইন্টেন্সিক ভ্যালু অফ 100 শেয়ার। ইন্টেন্সিক ভ্যালু মানে হচ্ছে P0 মানটা বের করতে হবে, ঠিক আছে? ইন্টেন্সিক ভ্যালু যে কথা, স্টকের বর্তমান মূল্য কি একই কথা। এখন প্রশ্ন হচ্ছে
P0 বের করার সূত্র আমরা কি জানি? D1 divided KE minus G. ওকে, D1 ডিভাইডেড বাই KE মাইনাস G। ওকে, এবার আসি, আমাদের অঙ্কটার মধ্যে D1 দিয়ে আছে, ঠিক আছে না? এবং কি P1ও কি দেওয়া আছে। তাহলে অঙ্কটা হচ্ছে আমাদের কয় বছরের অঙ্ক বলো দেখি? যেহেতু 1 দিয়ে আছে, অঙ্কটা 1 বছরের, তাহলে আমরা 1 বছরের ক্ষেত্রে আমরা জানি যে D1 আর অঙ্কটা যত বছরের D এর মানটার সাথে P এর মানটা কি তো মিলা যাবে না সবসময়? বুঝলাম 2 নম্বর স্টেপে মানটা মিলা যায়। তাহলে D1 এর সাথে P1 কি করব আমরা? যোগ করব। নিচে 1 প্লাস KE পাওয়ার হচ্ছে কত বলো দেখি? 1। তাহলে D1 এর মান হচ্ছে 1000, P1 এর মান 14, 1 প্লাস KE এর মান হচ্ছে 20% পাওয়ার 1। ক্যালকুলেশনের মান পাবেন 12500। ক্লিয়ার? জি স্যার। এবার আসেন, তাহলে 12500 কিন্তু আজকের স্টকের মূল্য। আর আপনাকে 2 নম্বর বলছে হোয়াট ইউ বাই দ্য শেয়ার ইফ কারেন্ট মার্কেট প্রাইস 11500। যদি এখন ওই শেয়ারের বর্তমান মূল্য যদি 11500 হয়, তাহলে তুমি কি ক্রয় করবা নাকি ক্রয় করবা না? তাহলে 12500 টাকা শেয়ার তুমি যদি 11500 দিয়ে কিনতে পারো, তাহলে কিনবা না কিনবা না বলো দেখি? পারচেজ করবো না? কিনবো, অবশ্যই কিনবো, কারণ আমার 1000 টাকা লাভ হইতেছে নাকি? তো আমার এটা কমেন্ট লিখছি, সিন্স দ্য ইন্টেন্সিভ ভ্যালু অফ 12500 অফ শেয়ার ইন মোর দেন দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ টাকা 11500, ইট ইজ উইজ টু বাই দ্য শেয়ার। এই জন্য আমরা শেয়ারটা কি করবো? ক্রয় করবো। ক্রয় করলে কি লাভ হবে না লস হবে? লাভ হবে। লাভ হবে। এর জন্য আমরা এটা ক্রয় করবো নাকি? জি স্যার। জি স্যার। তাহলে 6 নম্বরটা ক্লিয়ার? স্যার 6 নম্বরের সূত্রটা চেঞ্জ হলো কেন? 6 নম্বর সূত্রটা চেঞ্জ না, 6 নম্বর সূত্র তো আগের মতোই। সূত্র কি চেঞ্জ হয়েছে? এই সূত্র কি নতুন পড়লাম? এই P0 এইটা, এই সূত্রটা এটা কি নতুন পড়াইলাম কে তাই বলো? আমরা ওই যে এখানে যখন P3 বের করছি তখন P3 সূত্রটা যে পড়াইছিলাম, P3 সূত্র কি ছিল বলো দেখি? D3 প্লাস কি P3 নিচে 1 প্লাস কি পাওয়ার কি ছিল? 1 ছিল না? 1। তাহলে এইটা আর এটা তো একই জিনিস। এটা 3 বছরের জন্য, এটা কি প্রথম বছরের জন্য বলছে। এটা কি সূত্র কি নতুন? এটা তো পুরাতন জিনিস, শুধুমাত্র মডিফাই করা হয়েছে। এটা তো 3 বছরের জন্য, এটা কি 1 বছরের জন্য। ঠিক আছে ম্যাডাম? ঠিক আছে স্যার। ওকে, 7 নম্বরটা দেখেন, এখানে 5 টাকা ডিভিডেন্ড যে বলছে ডিক্লেয়ার ডিভিডেন্ড 5 টাকা। বলেন তো এটা 5 টাকা কার মান? D0 স্যার। D0 20% গ্রোথ রেট নেক্সট 2 ইয়ার। তাহলে 2 বছরের জন্য জি এর মান হচ্ছে 20% এন্ড 10% ডিয়ার আফটার মানে আজীবন। তাহলে অঙ্কটা কয় বছরের? 2 বছর। 2 বছর। কে এর মান দেয়া আছে 12%, ইন্টেন্সিভ ভ্যালু বের করতে বলছে, মানে P0 বের করতে হবে। তাহলে জি এর মান যেহেতু দুইটা, তাহলে ভ্যারিয়েবলের মধ্যে পড়বে না কনস্ট্যান্টের মধ্যে পড়বে? ভেরিয়েবল স্যার। ভ্যারিয়েবলের মধ্যে পড়বে। তাহলে ভ্যারিয়েবল অনুযায়ী আপনারা অঙ্ক করবেন। প্রথম স্টেপে ডি এর মান বের করবেন। অঙ্কটা 2 বছর, তাহলে ডি এর মান কয়টা বের করবেন? 3টা। D1 D2 এর ক্ষেত্রে জি এর মান 20% আর D3 এর ক্ষেত্রে কত পার্সেন্ট? 10%। এরপরে P2 বের করবেন না P3 বের করবেন? P2 P2 দেন P0। ক্লিয়ার? জি স্যার। ওকে, 8 নাম্বারটা দেখেন, একটু ভালো করে খেয়াল করেন। লেখা আছে অ্যাপেক্স লিমিটেড কারেন্টলি পে ডিভিডেন্ড, টাকা হচ্ছে 5 টাকা পার শেয়ার। এই যে কারেন্টলি ডিভিডেন্ড পে, তাহলে D0 না D1? D0। D0। এই নাম্বারটা ভালো করে খেয়াল করবেন। বলছে ইফ দ্য কোম্পানি প্ল্যান টু ইনক্রিজ, যদি বৃদ্ধি পায়, ইফ ডিভিডেন্ড অ্যাট দ্য রেট অফ 10% পার ইয়ার, হোয়াট উইল বি দ্য ডিভিডেন্ড পার শেয়ার ইন কি 5 ইয়ার। বলছে যে যদি ডিভিডেন্ড গ্রোথ রেট 10% হয় প্রতি বছর, তাহলে সেক্ষেত্রে হোয়াট উইল বি দ্য ডিভিডেন্ড পার শেয়ার ইন কি 5 ইয়ার। অর্থাৎ D5 এর মানটা কি করতে হবে? বের করতে হবে। 5 বছর পরে ডি এর মানটা, অর্থাৎ D5 এর মানটা বের করতে হবে। এখন D5 এর মানটা আমরা বের করি কি নরমালি? প্রথমে D0 বের করি, এরপরে কি D1, তারপরে D2, তারপর কি D3, এরপরে D4, এরপরে কি D5, তারপর D6। এরকম ভাবে আমরা D5টা বের করতে পারি। ঠিক আছে?
অ্যান্ড প্রশ্ন হচ্ছে অঙ্কটা হলো পার্ট বি এর জন্য। অ্যান্ড এই এতগুলি লাইন কইরা যদি আপনি এখানে তাও দুইটা, এখানে 2 আর এখানে 2, এই 2 মার্কের জন্য এতগুলি লাইন যদি করেন তাহলে মাশাআল্লাহ ভালো। আর যদি করেন না স্যার আমি এত কিছু করতে চাই, আমি শর্টকাটে যদি বের করেন তাহলে সেক্ষেত্রে কী হবে? এই নিয়ম তো আমরা সবাই পারবো নাকি? D0 কত দিয়ে আছে বলো দেখি? 5। এরপরে D1 বের করে শুধু কি D0 × 1 + G নাকি? D0 মান কত? 5 × 1 + G এর মান কত দিয়ে আছে বলো দেখি? 10। একই রকমভাবে মানগুলি সুন্দর করে বসাই দিবেন। G এর মান কোনো মান, G এর মান প্রত্যেক বছরের G এর মান কত %? 10%। এরকমভাবে D এর মান বের করে পাবো না, D5 এর মান? জি স্যার। এখন আমরা এইটা করব না, কারণ কি এটা করতে অনেক সময় লাগবে। আমরা শর্টকাট আসবো কিভাবে? D5 এর সূত্র বলেন তো দেখি। D0 যে সূত্রটা ছিল, D1 এর যে সূত্র আছে, D1 এর সূত্র কি? D0 × 1 + কি বলেন দেখি? G। এখন আমি এখানে যদি D100 বের করতে চাই, যদি আপনাকে D100 বের আপনি কি এই 1 থেকে শুরু করে 100 পর্যন্ত করা পারবেন? কত পৃষ্ঠা লাগবে হিসাব আছে আপনার? অনেক পৃষ্ঠা লাগবে। এখন এত কিছু তো আমরা করতে পারবো না, আমরা সেক্ষেত্রে কি করব? সংখ্যার পাওয়ার দিয়ে দিব। তাহলে হ্যাঁ, সেক্ষেত্রে শর্টকাট করবো। শর্টকাটটা কি? আমরা যার মান বের করব তার এখানে লিখবো D5, যেহেতু বের করবো তাহলে D5 সূত্র হচ্ছে D5 = সূত্র হচ্ছে D0 × 1 + G এর পাওয়ার দিব যত বছর বের করতে হবে ঠিক তত বছরের পাওয়ার দিব। তাই একত্রে মানটা আমাদের 2 লাইনে বের হয়ে যাবে। যেটা কিনা করতে আমাদের কমপক্ষে 20 পৃষ্ঠা লাগতো, সেটা করতে আমাদের 2 লাইনে কাজ শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই ক্ষেত্রে যদি মান বের করতে চাই, D0 মান হচ্ছে 5 × 1 + G এর মান হচ্ছে 10, পাওয়ার হচ্ছে 10। এটা ক্যালকুলেশন করলে মান বের হবে সরাসরি 8.05। ক্লিয়ার? জি স্যার। এখন আপনাকে যদি এখানে 5 বছর না বলে আপনাকে যদি 50 বছর বের করতে, আপনি কি D1 থেকে শুরু করে সরাসরি D50 পর্যন্ত বের করা পারবেন? এটা ধৈর্যের ব্যাপার আছে না? ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি এই যে শর্টকাটটা অ্যাপ্লাই করবেন। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই নাম্বারটা ক্লিয়ার সবাই? জি স্যার। এবার বি নাম্বারটা আসে, বলছে ইফ দ্য কোম্পানি ডিভিডেন্ড এক্সপেক্টেড টু বি টাকা 8.50 পার শেয়ার at the end of the 5 year, at what annual rate of dividend expected to grow? প্রশ্নে বলছে যে 5 বছর শেষে যদি শেয়ার ডিভিডেন্ডের মানটা যদি 8.50 হয়, অর্থাৎ যে মানটা আমরা বের করলাম 8.05, এটা কার মান বের করছি? D5 মান না? জি স্যার। বি নাম্বার রিকমেন্ড এই D5 এর মানটাই দিয়ে আছে 8.50। তাহলে বলছে যে এই যে D5 এর মানটা 8.50 হয়েছে, এটা কত % হারে বৃদ্ধি পেয়েছে? বলছে এই যে বলছে হোয়াট অ্যানুয়াল রেট ইজ দ্য ডিভিডেন্ড এক্সপেক্টেড টু গ্রো, অর্থাৎ কত % হারে এটা বৃদ্ধি পেয়ে 8.50 হয়েছে। 5 টাকায় থেকে যে বৃদ্ধি পেয়ে 8.50 হয়েছে, এটা কত? এই কে জানি কথা বলতেছে উল্টোপাল্টা? যারে ক্লাসতে বের। ওকে, তাহলে আমাদের এইখানে 2 নাম্বার রিকোয়ারমেন্টটা কি বলছে যে ইফ দ্য কোম্পানি ডিভিডেন্ড এক্সপেক্টেড টু বি টাকা 8.50 পার শেয়ার, যদি ডিভিডেন্ডটা যদি 8.50 হয় অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার, 5 বছর শেষে, তার মানে এই 5টা D5 এর মান দিয়ে আছে 8.50। তাহলে 8.50 যেহেতু 8.50 দিয়ে আছে, কত কার মান বলো দেখি? D5 এর মান। আমাদের D0 মান কত ছিল প্রশ্নে? 5 এই 5 থেকে যে 8.50 হয়েছে, এটা কত % হারে বৃদ্ধি পায় হয়েছে সেটাই বলছে যে অ্যাট হোয়াট অ্যানুয়াল রেট ইজ দ্য ডিভিডেন্ড এক্সপেক্টেড টু গ্রো, মানে এই যে 8.50 যে হয়েছে এটা কত % বৃদ্ধি পায় হয়েছে, এই রেটটা আমাদের বের করতে হবে, অর্থাৎ জি এর মানটা বের করতে হবে। তাহলে D5 এর যে আমরা সূত্র একটু আগে অ্যাপ্লাই করছি, এই সূত্রটাই আমরা নতুন করে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে এখানে সবার মান দিয়ে আছে, শুধু জি এর মানটা দিয়ে নেই, জি এর মানটা আমরা ক্যালকুলেশন করে বের করব। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। তাহলে আসেন জি এর মানটা আমি একটু ক্যালকুলেশন করে দেখাই। কোথায় দেখাবো? জায়গাটা কোথায় আছে? এই যে এখানে বিশাল জায়গা আছে, এখানে করি। তাহলে D5 এর মানটা কি? D0 × 1 + কি G, পাওয়ার কত? 5। তাহলে D5 এর মানটা 8 পয়েন্ট কত ছিল? 50। 50 G এর মান ছিল 5 × 1 + G এর মান আমরা বের করব, n এর মান তো 5 ছিল নাকি? এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, এই 5টা গুণ আছে, এই পাশে কি হয়ে যাব? ভাগ। তাহলে 8.50 রে 5 দ্বারা ভাগ করে কত হয়?
1.7 1.7 তাহলে 1.7 এখন আমরা এটা সাইড চেঞ্জ করব তাহলে এইটা আমরা এই পাশে 1 প্লাস জি পাওয়ার কত 5 সমান সমান 1 পয়েন্ট কত 7 এন্ড এই পাশে পাওয়ারটা এই পাশে নেওয়ার নিয়মটা আমরা বুঝছিলাম বিজনেস ম্যাথের ক্ষেত্রে বুঝছিলাম যে এই পাশে পাওয়ারটা যদি ওই পাশে নেই তাহলে থাকে 1 প্লাস জি সমান সমান এই পাশে পাওয়ারটা ওই পাশে নেওয়ার জন্য প্রথমে রুট দিব এই পাশে পাওয়ারটা রুটের পাওয়ার হবে এরপর কত দিব 1 পয়েন্ট কত 70 এরপরে মান বসাবো 1 প্লাস জি এর মানটা আমরা বসাবো কিভাবে প্রথমে ক্যালকুলেটর লিখবেন 5 এরপরে দিবেন শিফট ক্যালকুলেটর দিবেন 5 এরপরে শিফট এরপরে পাওয়ার দিয়ে 1.70 ক্যালকুলেটর লিখেন 5 শিফট পাওয়ার দিলে দেখেন একটা রুটের মান আসবে আইছে ক্যালকুলেটরে জি স্যার তারপরে 1.70 দাও কত হয় স্যার 1.111 1.111 আবার বলো বুঝি নাই 1.1119 1.111 1.111 জি স্যার সবাই কি একই মান হইছে জি স্যার পরে 9 আছে কথা বুঝি আবার 9 এর কথা কে বললো 111 এর পরে 9 আছে 119 আছে 111 এর পরে কি 9 তাই তো 9 আছে হ্যাঁ স্যার ওকে ঠিক আছে জি এর মান বের করার জন্য এই পাশে +1 তো এই পাশে কি মাইনাস তাহলে জি সমান হবে 1.1119 মাইনাস কি 1 অতএব জি সমান হবে এই দুটো বিয়োগ করো তারপরে 100 দ্বারা গুণ করবে কত হয় 11.19 কি পার্সেন্টেজ তাহলে এই যে এখানে আমাদের প্রশ্ন দিয়ে আছে 11.19 বা 20% ক্লিয়ার জি স্যার তাহলে 8 নাম্বার ক্লিয়ার সবাই জি স্যার এরপরে যে প্রশ্নগুলো আছে এগুলো 1 নাম্বার অঙ্কের মতো এগুলার আমি আর পড়ব না হ্যাঁ 9 নাম্বার অঙ্কটা করবেন 10 নাম্বার অঙ্কটা আগে পড়ে দিছি 10 11 12 এগুলো আগের অঙ্ক এগুলো আপনারা করবেন 13 নাম্বার অঙ্কটা দেখেন 13 নাম্বার অঙ্কটা আমরা যে বেসিক কোশ্চেন 1 নাম্বার অঙ্কটা পড়াইছি ওই অঙ্কটা হুবহু 13 নাম্বারটা ঠিক আছে তো 13 নাম্বার প্রশ্নটা কি আছে আমি একটুখানি বলে দেই তোমাদের ভালো করে সবাই একটু খেয়াল করো এখানে গ্রোথ রেট দিয়ে আছে 20% কয় বছরের জন্য দিয়ে আছে 2 বছরের জন্য আমাদের টাইমটা কয় মিনিট দিয়ে আছে একটু দেখো তো জি স্যার মানে পড়াবো না আগামী ক্লাসে জাস্ট বলে দিব যেহেতু আমাদের টাইমটা শেষ আমরা আগামী ক্লাসে বলে দিব হ্যাঁ আচ্ছা স্যার তাহলে আমাদের আজকে এই পর্যন্ত থাকবে বাদ বাকিগুলি আমরা আগামী ক্লাসে করে এই চ্যাপ্টার আমরা ক্লোজ করব ওকে জি স্যার টাইম স্বল্পতার কারণে 13 নাম্বারটা পরে দিতে পারলাম না হ্যাঁ আমরা আগামী ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে হ্যাঁ